আজকে তপন পণ্ডিতের এই সভায় আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই কারণে যে এর আগেও তপন আমাকে বেশ কয়েকবার ওর অনুষ্ঠানে আসতে বলেছিল, কিন্তু আমি কলকাতায় না থাকার জন্য আমি আসতে পারিনি। আজকে সেই অভাবটা পূরণ হলো, আমি আজকে উপস্থিত হয়েছি এবং এমন একটা ট্রেকিং এর বিষয়ে এখানে বলবার জন্য আমি উপস্থিত হয়েছি, যার জন্যে আমি তপনকে অবশ্যই ধন্যবাদ দেব। সেটা কেন, সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। আজকে বলতে উঠে এত কথা একসঙ্গে ঠেলে বেরিয়ে আসছে যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো সেটাই ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আজকে দুটো জায়গার কথা বা দুটো জায়গার ছবি তখন বলবে, দেখাবে। একটা হচ্ছে চুনসাগা হাগো পাস, নামটা উচ্চারণ করতে দাঁত ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে ওই আমায় খেয়ে ফেলবে। আর একটা খিমলোগা পাস। এখন শুরুতে আমি একটা ঘটনাই বলি, সেটা হচ্ছে যে আপনারা যারা এখানে বয়স্ক লোক আছেন তারা বুঝবেন ব্যাপারটা, যে সংসারে বাবা মা, বড় দাদা বা মামা যারা বয়স্ক, তাদের প্রত্যেকের জীবনে কিছু স্বপ্ন থাকে এবং সেই স্বপ্নগুলো অনেক সময় পূরণ হয় না। কিন্তু সেই স্বপ্ন যখন সেই পরিবারের কোনো কনিষ্ঠ সদস্য পূরণ করে তখন সেই বয়স্ক লোকেরা খুব খুশি হন। আজকে তপন এবং তার সঙ্গী সাথীরা যে পাসটা অতিক্রম করে গেছে, আমার কিন্তু সেই রকম একটা আনন্দ হচ্ছে। এই কারণে এই খিমলোগা পাশে 1983 সালে আমরাও গিয়েছিলাম ক্লাইম্বার সার্কেলের তরফ থেকে দেখবার জন্য, কিন্তু আমরা সেখানে পৌঁছতে পারিনি। যদিও খিমলোগা পাস যাওয়াটাই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল না, তার পাশে একটা শৃঙ্গ জয় করার উদ্দেশ্য ছিল, কিন্তু খিমলোগাটা দেখবো ভেবেছিলাম, কিন্তু সেটা আমরা পারিনি। আজকে দীর্ঘ এই 28 বছর পরে যখন নাকি শুনছি যে তপন পণ্ডিত সেটা অতিক্রম করেছে, আমার ঠিক সংসারের সেই বয়স্ক লোকেদের মতোই একটা আনন্দ হচ্ছে যে আমার স্বপ্ন অন্তত একজন পূরণ করতে পেরেছে। এইবারে যে কথাটা বলতে হবে সেটা হলো যে আমরা কেন খিমলোগা যাওয়ার কথা বলেছিলাম। তার আগে একটা ছোট্ট গল্প আমি না বলে পাচ্ছি না, লোভ সামলাতে পারছি না, কেননা এই গল্পটা হয়তো কোনোদিন কোথাও লেখা হবে না। তাই আজকে এই সুযোগে আমি সেই গল্পটা আপনাদের শুনিয়ে দিয়েছি। সালটা হচ্ছে 1980 সাল। জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক সংস্থা ছিল, এখনো আছে। আমি সেই সংস্থার সদস্য। আমার উপর ভার পড়েছিল যে সংস্থার সদস্যদের নিয়ে হিমালয়ে কোথাও একটু এক্সপিডিশন করা বা ট্রেক করা, এবং সেই সূত্রে এটাও খবর পেয়েছিলাম যে এইসব এক্সপিডিশনের ব্যাপারে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ইউথ সার্ভিস ডিপার্টমেন্টের বনভূষণ নায়ক, তিনি এ ব্যাপারে সাহায্য করতে পারেন। সেই প্রথম বনভূষণ নায়কের সঙ্গে আমার আলাপ। তার অফিসে আমি গেলাম এবং তাকে বললাম যে জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে আমরা একটা অভিযানে যাব, আপনি আপনাদের ডিপার্টমেন্টের তরফ থেকে কিছু সাহায্য করতে পারেন কিনা। উনি শুনে টুনে সব বললেন, না আমরা এই অবস্থায় পাই না, কারণ ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশনের কোনো অ্যাপ্রুভাল না থাকলে আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। আমি নমস্কার জানিয়ে চলে আসছি। উনি আমাকে 1 মিনিটের জন্য দাঁড়াতে বললেন, বলে একটু বসবেন। আমি অফিস কেটে এসেছি, যাওয়ার তাড়াটা খুব বেশি, কাজই যখন হবে না বসে কি করবো, এরকম একটা ভাব। উনি আমায় বললেন, আমার একটা প্রশ্ন আছে, আপনি যদি আমাকে উত্তরটা দিতে পারেন খুব খুশি হব।
আমি বললাম যে কাজ হবে না কিছু না, আবার এখানে আবার কিসের প্রশ্ন? না, খুব ছোট্ট একটা প্রশ্ন, অনেকদিন ধরে আমার মাথায় ঘুরছে, যদি আপনি আমাকে একটু বুঝিয়ে দেন খুব ভালো হয়। তা আমি আবার বসে বললাম। উনি আমায় জিজ্ঞেস করলেন, আচ্ছা আমায় একটু বুঝিয়ে দেবেন, ভূগোল আর ভূতত্ত্ব, জিওগ্রাফি অ্যান্ড জিওলজি, এই দুটোর মধ্যে কি তফাৎ? বুঝুন অবস্থাটা। অদ্ভুত একটা পরিস্থিতি, এমন একটা প্রশ্ন, আমি প্রথমে একটু ভেবাচাকে খেয়ে গেলাম। কিন্তু ওই আমিও দেখলাম উত্তরটা এমন ভাবে দিতে হবে, আমাকে তাড়াতাড়ি অফিসে ফিরতে হবে, সবকিছু ভেবে আমি উত্তরটা 8টা শব্দ খরচ করলাম। আমি বললাম, ভূত্বকের নিচের অংশ হচ্ছে ভূতত্ত্ব, আর ভূত্বক থেকে আকাশ অবধি হচ্ছে ভূগোলের রাজত্ব। ফুল স্টপ। আমি বললাম, আপনার উত্তরটা কি দিতে পারলাম? এইবারে বনভূষণ নায়কের ভেড়া জায়গা খাওয়ার পালা। উনি মাথাটা নাড়লেন, হ্যাঁ বুঝেছি। আমি নমস্কার জানিয়ে চলে এলাম। এই প্রথম আলাপে বনভূষণ নায়ক যে ইন্টারভিউটা আমার নিয়েছিলেন, মনে হয় আমি তাতে পাশ করেছিলাম, এবং সেই ইন্টারভিউতে পাশ করার জন্যে আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি। সেই ইন্টারভিউতে পাশ করার জন্যই তিনি আমার পর্বতারোহণ মহলে কলকাতার ঢোকবার অনুমতি দিয়েছিলেন। আজকে সেই কারণেই আজকে আপনাদের সামনে আমি কিছু বলবার সুযোগ পাচ্ছি। 1980-তেই আমি ক্লাইম্বার সার্কেলের সদস্য হই, এবং উনি আমাকে দুটো কাজ দিয়েছিলেন। একটা হলো রক ক্লাইম্বিং কোর্সে ম্যাপ রিডিং এর ক্লাস নাও, আর একটা হলো হিমালয়ের বিভিন্ন অঞ্চলে নতুন নতুন জায়গা খুঁজে বার করে সদস্যদের নিয়ে যাবার একটা প্রচেষ্টা চালান। সেইটা করতে গিয়েই 1983 খ্রিস্টাব্দে আমি খিমলগাকে খুঁজে পাই, এবং আমার ক্লাবের বহু সদস্য, মানে দুটো এক্সপিডিশন হয়েছিল একসঙ্গে ওই অঞ্চলে, একটা শৃঙ্গ কেন্দ্রিক আর একটা শুধু ট্রেক। আমরা গিয়েছিলাম, দ্বিতীয়টা সাকসেসফুল হয়েছিল, শৃঙ্গটা আমরা জয় করতে পারি। সেই শুরু, এবং তারপর সেই অঞ্চলে আর কেউ গেছে বলে আমি শুনিনি, আগেও কেউ গেছে বলে আমি শুনিনি, আমি জানি না, এটা ভুল হতে পারে। সেই সময় এত বিপদের মধ্যে আমরা পড়েছিলাম, পোর্টার পাওয়া যায় না। চাকরি থেকে যে খচ্চর আমরা নিয়েছিলাম সেটা খুব ট্রেন ছিল না, তার মালিক বলছে এখন ঠিক লেখাপড়া শেখেনি, আমাদের উপায় নেই, সেই খচ্চর নিতেই হবে। খচ্চরটা কিছুই জানে না, তাকে মালপত্র বেঁধে যখন নাকি ছাড়া হলো 5 মাস যাওয়ার পরে, সে অন্য কিছু শেখেনি লেখাপড়া, কিন্তু ব্রেক ড্যান্সটা খুব ভালো শিখেছে। সে এমন হাত পা ছুটতে শুরু করলো, সব মালপত্র 2 মিনিটে সাফ পিঠের উপর থেকে। আমরা তারপর বাধ্য হয়ে অনেক কষ্ট করে পরের ভিলেজে পরে খচ্চরা যায় না, সেখানে এক মাস্টারমশাইকে ধরে, পোস্ট মাস্টারকে ধরে, স্কুলের ছাত্র জোগাড় করে তার পরের ভিলেজ, সেই ভিলেজ থেকে আবার লোকজন নিয়ে আমরা খিমলগার দ্বারে পৌঁছেছিলাম। সে এক মারাত্মক অভিজ্ঞতা। চলে যাই পত্রিকার বহু পুরনো সংখ্যায় ফিরে দেখার শুটিংয়ের দিনে আমি তার বর্ণনা দিয়েছি। তারপরে যখন শুনলাম যে তখন যাচ্ছে, আমার এত আনন্দ হয়েছিল যে যাক, একটা নতুন জায়গা একটা আবিষ্কার হবে আর কি। এখন প্রশ্ন একটাই, যে এই যে তপন পণ্ডিত এবং তার সঙ্গী সাথীরা খিমলগা নামে একটা পাস, একটা গিরিপথ অতিক্রম করলো, বা তার আগের বছর আর একটা রকম গিরিপথ করলো, তাতে কি এসে গেল এবং তাতে কার কি লাভ হলো? কেন আজকে আমরা সেই ছবি দেখার জন্য এখানে উপস্থিত হলাম? কি তার গুরুত্ব? এইটা সরাসরি উত্তর দেওয়ার আগে আমাকে আবার অন্য কথায় চলে যেতে হবে। ঠিক 20 দিন আগে এই মঞ্চে একজন বর্ষিয়ান পর্বতারোহী উপস্থিত ক্রীড়ামন্ত্রী মদন মিত্রকে অনুরোধ করেছিলেন যে পশ্চিমবঙ্গে
যে স্পোর্টস কাউন্সিল আছে, সেই স্পোর্টস কাউন্সিলে নতুন যে স্পোর্টস কাউন্সিল হয়েছে সেইখানে কেন কোনো পর্বতারোহীর জায়গা হলো না? মন্ত্রীমশাই কিন্তু এইখানে দাঁড়িয়ে তার একটা উত্তর দিয়েছেন। আমি কিন্তু তারপরেই সেই পর্বতারোহীকে ধরেছিলাম যে আপনি এইরকম একটা ভিক্ষা চাইতে গেলেন কেন? স্পোর্টস কাউন্সিলের সঙ্গে অ্যাডভেঞ্চারের কি সম্পর্ক, এটা আমি আপনি বোঝাবেন। স্পোর্টসের মতো থাকুক, আমরা অ্যাডভেঞ্চার যারা ভালোবাসি আমাদের মতো থাকতে দিন। এই দুটোকে এক করা যায় না, এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে রাখলাম, আপনারা ভেবে দেখবেন। লক্ষ্য করে দেখবেন যে ইউথ সার্ভিসের যে ডিপার্টমেন্ট, একটা ছোট্ট কমিটি আছে, তার নাম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন। আমার তাতেও আপত্তি। ওয়াই অ্যাডভেঞ্চার স্পোর্টস? অ্যাডভেঞ্চার এবং স্পোর্টস এক হয় না। সুতরাং এই ফাউন্ডেশনটার যে নামটা, সেটাও কিন্তু একটা সোনার পাথর বাটি। পরিবর্তনের যুগে আমি দেখব এই পরিবর্তনটা হয় কি। এখন যে কথাটা বলা সেটা হলো যে আমি হয়তো বক্তব্যটা রাখলাম অ্যাডভেঞ্চার এবং স্পোর্টস এক নয়, কিন্তু আমাকে আরেকটু ব্যাখ্যা করতে হবে। সেটা হলো যারা এখানে বয়স্ক লোক আছেন তারা নিশ্চয়ই জানেন, এখনকার দিনে এটা খুব কম হয়, কিন্তু পুরনো গল্পের বই, পুরনো উপন্যাস খুঁজলে দেখা যাবে যখন পাত্রী পছন্দ করতে যাওয়া হয়, মেয়ে দেখতে যাওয়া হয়, তখন দেখবেন আগের দিনে অভিভাবকেরা ফিতে নিয়ে যেতেন। মেয়ের চুল কত লম্বা, মেয়ের কত উচ্চতা, মেয়ে ঠিক মতো হাঁটে কিনা, মেয়ে ঠিক মতো ঠিক সময়ে ফোড়ন দিতে পারে কিনা, সে কত পদের রান্না জানে, এবং সব শেষে দেখা হয় সেই মেয়ের বাবা বা মা তারা কত ভরি ওজনের সোনা দিল, ওজনটা মাপেন। স্পোর্টস হচ্ছে এই মেয়ে দেখা ব্যাপার। কে কত দূর দৌড়লো, কত সময়ের মধ্যে দৌড়লো, কটা উইকেট নিল, কটা গোল দিল, এবং হেপ্টাথলনের মতো কটা আইটেম সে পার হয়ে গেল, এত সব মাপজোপের মধ্যেই কিন্তু স্পোর্টস সীমাবদ্ধ। অ্যাডভেঞ্চারের কোনো সীমা নেই, এইখানেই তফাৎ। এবং সেই তফাৎটা কিন্তু যদি আপনারা স্বীকার করেন তাহলে অ্যাডভেঞ্চার এবং স্পোর্টস এই দুটো এক করা যায় না। আজকে এই গুণীজনের সামনে আমি আমার বক্তব্য রাখলাম, কেন এখন মতামত তৈরির একটা এই সুযোগ আমি ছাড়তে পারছি না। আমি আমার বক্তব্য রাখলাম, আপনারা একটু ভেবে দেখবেন। এবার তাহলে এই যে অ্যাডভেঞ্চার, তপন হচ্ছে তার একজন সৈনিক, এইখানে হচ্ছে বড় কথা। এবং তপনের কৃতিত্বতা কোথায়? এবার এই অ্যাডভেঞ্চার যখন আমরা কথা বলবো তখন তার আবার ভাগ আছে, সেখানে মাউন্টেনিয়ার, সেখানে ট্রেকার, সেখানে রক ক্লাইম্বার, সেখানে ক্যাম্পার, এত সব জিনিস আছে। তখন হচ্ছে তার দলবলের লোকেরা সবাই হচ্ছে ট্রেকার। এর মধ্যেও কিন্তু লক্ষ্য করবেন পর্বতারোহণ একটা নির্দিষ্ট শৃঙ্গকে ঘিরে, একটা পয়েন্ট। রক ক্লাইম্বিংও কয়েকটা পাথরকে ঘিরে, ক্যাম্পিংও একটা জায়গায় হয়, কোস্টাল ট্রেক কোস্ট বরাবর হচ্ছে, এদিকে ওদিকে যাওয়ার উপায় নেই। ডেজার্ট ট্রেকেও তাই, ডেজার্ট ট্রেকে বাইরে যাবো না। কিন্তু ট্রেক যেটা, তার কিন্তু গতির চতুর্দিকে, যে কোনো দিকে সে চলে যেতে পারে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা ছিল, তার মধ্যে উনি একটা শব্দ ব্যবহার করেছিলেন, এরিক শিপটনের ভ্যালি। এরিক শিপটনের নাম আমরা সবাই জানি, কবিকে সেই শব্দ ব্যবহার করতে হলো সেই পর্বতারোহীর নামে। কেন? এরিক শিপটনের স্বভাবই ছিল, তিনি ট্রেক করতে করতে হয়তো একটা জায়গায় দাঁড়ালেন, তারপর ডান দিকে বাঁ দিকে তাকিয়ে দেখলেন যে যেদিকে যাবে ভেবেছিলেন তার থেকে বাঁ দিকে জায়গাটা খুব সুন্দর, উনি সেদিকে হাঁটা শুরু করলেন। আবার সেই রাস্তায় যেতে যেতে তিনি যেখানে যাবে ভাবছিলেন তার আগেই ডান দিকে দেখলেন যে আরেকটা জায়গা দেখতে সুন্দর লাগছে, উনি আবার সেদিকে চলে গেলেন। এই যে একজন ট্রেকারের ইচ্ছের
গতিবিধি ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে, এটা কিন্তু আর কোনো অ্যাডভেঞ্চার লাভার এটা করতে পারবে না, কিন্তু একমাত্র ট্রেকারই করে। এইখানেই তফাৎ। এবং একজন স্পোর্টসম্যানের যেমন প্রতিযোগী থাকে, একজন অ্যাডভেঞ্চার লাভারের কোনো প্রতিযোগী থাকে না, সবাই তার সহযাত্রী। তফাৎটা এইখানে। এবং সেই ট্রেকিং করতে গিয়ে একটা হোমওয়ার্ক করা দরকার, একটু আগে রতনলাল বলেছেন। এই হোমওয়ার্কের ব্যাপারটা কিন্তু একটা সাংঘাতিক জায়গা, যেটা আমি তপনকে বারবার দেখেছি। এই হোমওয়ার্কের জায়গাটাও সাংঘাতিক সিনসিয়ার, অসম্ভব নিষ্ঠা, যা ভাবা যায় না। আমি যখন আমার অফিসে ছিলাম এবং 1980 সাল থেকে আমি যখন পর্বতারোহণ মহলে ঢুকি, তারপর থেকে এই 2007 সাল অবধি সারা ভারতবর্ষের সমস্ত ম্যাপ আমার হাতের মুঠোর মধ্যে ছিল। কিন্তু 2007 সালে যখন আমি অবসর নেই, তারপরে সেই মহাদ্য বস্তুটি আমার হাত ছাড়া হয়েছে, কারণ সেগুলো বাড়িতে আনা যায় না। ফলে তপনের এইসব অভিযানে আমি ওকে কিন্তু পানপাতিয়া যেভাবে সাহায্য করেছিলাম, পরবর্তীকালে সেইভাবে আর সাহায্য করতে পারিনি। কিন্তু ও আমার কি বলবো, আমার নির্দেশ অনুযায়ী ও নিজে যেভাবে খেটেছে ওর প্রতিটা অভিযানের আগে এই ম্যাপ দিয়ে, আমি সত্যি অবাক হয়ে গেছি। আজকে এই কথাটা আমাকে জোর গলায় বলতে হবে, কারণ এখানে এমন অনেক অভিযাত্রী আছেন যারা ভবিষ্যতে যাবেন, তাদের কাছে আমার এটাই বলা দরকার যে এই হোমওয়ার্কটা কিন্তু অত্যন্ত জরুরি, অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং সেটাকে অবহেলা করলে কিন্তু অভিযানটাও কিন্তু সফল হওয়ার সম্ভাবনা কমে যায়, আনন্দটাও কিন্তু সেই সঙ্গে কমে যায়। কিন্তু একটা কথা কি, আমাদের যে অভিযাত্রীদের আমরা সব একটু হাত গেরস্ত টাইপের, সংসারের ব্যাপার খুব টান আমাদের টেনে রাখে। স্পোর্টস যারা ভালোবাসে, অ্যাথলিট যারা ভালোবাসে, দেখবেন প্র্যাকটিস করে দৌড়চ্ছে, দেখবেন পেছনে একটা প্যারাসুট টাইপের কি লাগানো থাকে, আমি দেখেছি ছবিতে। এই প্যারাসুটের জন্য বেশি জোরে দৌড়তে পারে না। তো আমরা যারা অভিযাত্রী, আমাদেরও এই সংসার নামক একটা প্যারাসুট পেছনে লাগানো থাকে। অনেক অভিযাত্রী আছে আমি জানি, বিয়ের আগে তাদের একরকম ফর্মা, বিয়ের পরে এই বেলুন ফুস, আর তারা বাড়ি থেকে বেরোন না। রাহুল সংকীর্তনের যদি ভবভূষের শাস্ত্র পড়ে দেখেন, তা দেখবেন উনি কিন্তু এক জায়গায় বলেছেন যে সত্যিকারের অভিযাত্রী হতে গেলে কিন্তু সংসারী হলে চলবে না। কথাটা কতটা সত্যি তার একটা প্রমাণ এই মঞ্চেই আছে। কিন্তু বিদ্যুৎ সরকার যে অভিযানটা করেছিলেন 34-35 বছর আগে, তিনি যদি সংসারী হতেন পারতেন কিনা আমার সন্দেহ। আজকে এত বছর পরে রাজীব মন্ডল সেই জিনিসটা যখন করলো, তখনও কিন্তু সেই একই জিনিস দেখা যাচ্ছে। রাজীব মন্ডল যদি সংসারী হতো, সেও পারত কিনা আমার সন্দেহ। তো এই কারণে এই সংসারটাকে, তপনের বেলা কি হয়েছে, তখন সংসার শুদ্ধ তুলে নিয়ে হিমালয় চলে গেছে। বিবেকানন্দ একবার বলেছিলেন, all who are not yogis are all slaves. All who are not yogis are all slaves. আমরাও যখন এই পাহাড়ে যাই, তখন কিন্তু লক্ষ্য করে দেখবেন বেন হুরের মতো ওই সামনে রোমান সোলজার যাচ্ছে,